প্রিয় অষ্টম শ্রেণী, ক্লাস বেলের পক্ষ থেকে আজকের ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের প্রলয় ভাইয়া। আমরা কিছুদিন আগে লাইভে আমরা এগুলি আলোচনা করেছিলাম যে তোমাদের হচ্ছে অষ্টম শ্রেণীর যাদের বৃত্তি পরীক্ষা আছে, আমরা তোমাদের হচ্ছে টোটালি ফ্রি কোর্স করাচ্ছি এবং টোটালি ফ্রি কোর্সের আজকে আমরা বলেছিলাম যে বিজ্ঞান বিভাগের মানে তোমাদের যে সাধারণ বিজ্ঞান যে বইটা, এটা কয়েকটা পার্টে বিভক্ত। যেমন হচ্ছে আমরা বলেছি এখানে ফিজিক্সের কিছু পার্ট আছে, কেমিস্ট্রির কিছু পার্ট আছে এবং হচ্ছে বায়োলজিরও কিছু পার্ট ওই বিজ্ঞান বইটাতে রয়েছে। তো আমরা বলেছিলাম যে যে বিষয় এক্সপার্ট সেইটার উপর তোমাদের আলোচনা করা হবে। ইতিমধ্যেই তোমরা বিষয়গুলি অবগত আছে বলে আমার বিশ্বাস। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। সে অধ্যায়টার নাম আমি বলছি না, কিন্তু শুধু এতটুকু বলবো, সে অধ্যায়টা হচ্ছে রসায়নের একটা বেসিক অধ্যায়। এই অধ্যায়টার উপর তুমি যদি দক্ষতা অর্জন করতে পারো, তাহলে তুমি জুনিয়র বৃত্তি পরীক্ষা অথবা অষ্টম শ্রেণীর সকল পরীক্ষাতে তুমি তোমার কাঙ্ক্ষিত মার্ক, অর্থাৎ তোমার যতটুকু মার্ক দরকার তার থেকেও তুমি অধিক মার্ক পাবা। কারণ হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায় হচ্ছে সিকিউ সলভ করব, বেসিক সলভ করব, আমরা বুক বেসড প্রিপারেশন নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ এখানে একজন বিশিষ্ট মানুষ, দেখো তার রসায়ন যে কত মজার একটা জিনিস। তোমরা যদি অবশ্যই 9-10 সায়েন্স নাও তাহলে এই জিনিসগুলির ফ্লেভার পাবা। দেখতে পাচ্ছ এখানে কতগুলি ইকুইপমেন্ট আছে। একজন বিজ্ঞানী বিক্রিয়া করতে করতে তার চুল চোখ দেখো কি অবস্থা, ঠিক আছে? এইটাই হচ্ছে রসায়নের সবচেয়ে মজার জায়গা। এই যে দেখো ওর কি অবস্থা হয়ে গেছে, ঠিক আছে? তো তোমাদের অবস্থা এরকম হয়ে যাবে যদি তোমরা হচ্ছে ঠিকঠাকভাবে পড়াশোনা না করো, ক্লাসগুলি কমপ্লিট না করো। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা ক্লাস হচ্ছে তোমার বন্ধুকে তুমি শেয়ার করে দাও, কমেন্ট বক্সে তোমাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি জানাবা। সেই মতামতগুলিকে আমরা অবশ্যই পজিটিভ হিসাবে নিব এবং আমরা ওই জায়গাগুলি কারেকশন করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আমাদের সেই ইন্টারেস্টিং ক্লাসটাতে প্রবেশ করি। সকলকে অভিনন্দন জানিয়ে আমি আমার ক্লাসে প্রবেশ করছি। আমি তোমাদের সাথে রয়েছি তোমাদের প্রিয় প্রলয় ভাইয়া। চলো, আমাদের প্রথম যে অধ্যায়টা, সে অধ্যায়টার নাম হচ্ছে পরমাণুর গঠন। আমি এটাকে পরমাণুর গঠন আমাদের প্রথম অধ্যায়টার নাম। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা বুক বেসড প্রিপারেশন নেওয়ার কথা বলেছিলাম, যে প্রত্যেকটা পেজের আমরা বেসিক টু অ্যাডভান্স, যে মানে অ্যাডভান্স বলতে তোমার জন্য যতটুকু দরকার সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। কেমন? প্রথম আছে আমাদের ষষ্ঠ অধ্যায়, ঠিক আছে? এইটা হচ্ছে রসায়নের একটা অংশ, ঠিক আছে? কেমিস্ট্রির একটা অংশ হচ্ছে এটা, রসায়নের একটা অংশ। আমি এটা একটু এদিকে নিয়ে আসছি এটাকে। এটা হচ্ছে রসায়নের একটা অংশ, ঠিক আছে? এটা হচ্ছে রসায়নের একটা অংশ, সেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়। আচ্ছা, অধ্যায়টার নাম হচ্ছে পরমাণুর গঠন। এই অধ্যায়টার নাম হচ্ছে পরমাণুর গঠন। তো পরমাণু কথা অধ্যায়টা মনে হওয়ার সাথে সাথে তোমার চোখে কিছু ভেসে উঠছে? অবশ্যই। সেটা হচ্ছে যখন আমি পরমাণু নিয়ে কথা বলি, অবশ্যই তোমার চোখে কি ভাসে? একটা ইলেকট্রন ভাসে, একটা প্রোটন ভাসে, একটা নিউট্রন ভাসে। তিনটা জিনিস কিন্তু প্রথম চলে আসে এবং এই তিনটা কথাই তোমার এই অধ্যায়ের বেস, মানে এই অধ্যায়টা দাঁড়িয়ে আছে তিনটা জিনিসের উপরে। আমরা প্রত্যেকটা জিনিস পই পই করে পড়বো, ঠিক আছে? পই পই করে পড়বো। প্রিয় শিক্ষার্থীরা, চলো দেখি এই যে একটা তোমরা পিকচার দেখতে পাচ্ছ, এই পিকচারটা হচ্ছে একটা পরমাণুকে, এই পিকচারটাকে যদি আমি একটা পরমাণু হিসাবে কাউন্ট করি এই পিকচারটাকে, তাহলে হচ্ছে এইগুলি হচ্ছে ইলেকট্রন, এইগুলি হচ্ছে কি ইলেকট্রন। কারণ ইলেকট্রনগুলি হচ্ছে কক্ষপথে থাকে, এটা মনে রাখবা। এই ইলেকট্রনটা তোমরা যদি বইটা দেখো তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবা। ইলেকট্রনটা হচ্ছে কক্ষপথে থাকে, আর এর ভিতরে যে অংশটা থাকে, এই যে এই অংশগুলি, একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন, আর এই পার্টটা হচ্ছে ইলেকট্রন। কেমন? এইটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনকে বেসিক্যালি এইভাবে প্রকাশ করা হয়। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। আর এই জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস। এই জায়গাটা কি? নিউক্লিয়াস। আমি লিখে দিচ্ছি তোমার সুবিধার জন্য, এই জায়গাটা হচ্ছে নিউক্লিয়াস। তার মানে আমরা যদি পরীক্ষায় কোনো উদ্দীপক দেখি তাহলে প্রথমেই আমার মাথায় এই পিকচারটা আমার মাথায় ক্লিয়ার করে চলে আসতে হবে। তারপরে দেখো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, প্রথমেই আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরমাণুর ধারণা, বিকাশ ও গঠন। খেয়াল করো, প্রথম আলোচনাটা কি? পরমাণুর ধারণা, তারপর হচ্ছে বিকাশ এবং গঠন। আচ্ছা, আমি তোমাদের একটা জিনিস নিয়ে আলোচনা করি, সেই জিনিসটা ভালোভাবে বুঝো। এই যে তুমি পরমাণুটা বলতেছো না, এই পরমাণুটা হচ্ছে
কতগুলি, এই যে পদার্থগুলি হচ্ছে কি কতগুলি ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। প্রত্যেকটা পদার্থের মধ্যে যেরকম এরকম কণা আছে, ঠিক আছে, কণা রয়েছে। এই যে এই কণাটা হচ্ছে দুই রকমের। এই কণাটা কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে কি অণু, আর একটা হচ্ছে পরমাণু। একটা হচ্ছে অণু আর একটা হচ্ছে কি পরমাণু। এই যে তোমার অণু লেখাটা ছোট কিন্তু তার ভূমিকাটা অনেক বড়, কিন্তু পরমাণু লেখাটা বড় কিন্তু তার ভূমিকাটা অনেক ছোট। কেমন? এই যে এই অণু গঠিত হচ্ছে পরমাণু যোগ পরমাণু, পরমাণু যোগ পরমাণু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমার পরীক্ষায় যদি প্রশ্ন আসে অণু কাকে বলে, তুমি কি লিখবা? তুমি লিখবা হচ্ছে একাধিক পরমাণুর সমষ্টিকে অণু বলা হয়। এই কথাটা যদি লিখে দাও না, তুমি একে এক পাবা। কেমন? তাহলে প্রশ্নটা কি হতে পারে যে অণু কাকে বলে, তুমি লিখবা একাধিক পরমাণুর সমষ্টিকে অণু বলে। আর তুমি খাতায় লিখে রাখতে পারো এভাবে যে অণু ইকুয়াল টু পপ। অণু ইকুয়াল টু কি? পপ। তো পপ মানে কি? পরমাণু যোগ পরমাণু ইকুয়াল টু হচ্ছে কি? অণু। তাহলে এখন যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে পরমাণু কাকে বলে, তার মানে দুইটা পরমাণু মিলে যদি একটা অণু হয়, তার মানে অণুর ক্ষুদ্রতম অংশকে পরমাণু বলা হয়। এই কথাটা এখানে লিখেছে। দেখো, একের অধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, রাইট? ওকে। তারপরে বলেছে বিভিন্ন বিজ্ঞানী এটা নিয়ে কথা বলেছে। দেখো, গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস 4 শব্দে, এইটা তোমার এমসিকিউতে আসতে পারে যে ডেমোক্রিটাস কোন দেশের বিজ্ঞানী? উনি হচ্ছে গ্রিক বিজ্ঞানী ছিল, ঠিক আছে, দার্শনিক ছিল। হ্যাঁ, তিনি বলেন যে সকল পদার্থই ক্ষুদ্র ক্ষুদ্র অবিভাজ্য কণা দ্বারা তৈরি। অবিভাজ্য মানে কি? যেটাকে তুমি ভাঙতে পারবা না। অবিভাজ্য মানে কি? যেটাকে ভাঙা যায় না। এই কণার নাম দেন হচ্ছে উনি পরমাণু। তার মানে প্রশ্নটা হচ্ছে যে পরমাণু নামকরণ কে করেন? ডেমোক্রিটাস। অ্যাটম নামকরণ কে করেন? ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস কোন দেশের দার্শনিক ছিলেন বলো তো? গ্রিক দার্শনিক ছিলেন। আচ্ছা, এবং উনি বলেন এই জায়গাটাকে উনি অ্যাটমোস, এই যে অ্যাটমোস বলেন, এবং এইটার নামই হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য মানে কি ছোট্ট বন্ধুরা? অবিভাজ্য মানে হচ্ছে যাকে ভাগ করা যায় না। তাকে কি বলা হয়? তাকে হচ্ছে অবিভাজ্য হিসেবে বলা হয়। কি? যাকে ভাগ করা যায় না, তাকে কি বলে? অবিভাজ্য বলে। যাকে ভাগ করা যায় না তাকে কি বলা হয়? অবিভাজ্য বলা হয়। ওকে। উনি বলতেছিল যে তার সমসাময়িক সময় দুইজন দার্শনিক ছিল। একজনের নাম ছিল হচ্ছে প্লেটো। একজনের নাম কি ছিল? একজনের নাম ছিল হচ্ছে প্লেটো, আরেকজনের নাম ছিল এরিস্টটল। ঠিক আছে, দুইজন বলতেছে এই বিষয়ে হচ্ছে দ্বিমত পোষণ করেন। এরিস্টটল বলতেছে হচ্ছে পদার্থসমূহ নিরবিচ্ছিন্ন, যতই ভাঙা হোক না কেন পদার্থ ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। আচ্ছা, আমি এই জায়গাটা পড়ায় তোমাদের এই জায়গাটা আমি সহজ করে দিচ্ছি, তোমরা কিভাবে মনে রাখবা। 1803 সালে ইংরেজ বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষালব্ধ তথ্যের উপর পদার্থের ক্ষুদ্রতম কণা সম্পর্কে বলেন পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। দেখো, তাইলে আমরা জানলাম অণুর সংজ্ঞা জানলাম আর পরমাণুর সংজ্ঞা জানলাম। আমি প্রথম যেটা বলেছি এইটাও হবে যে অণু কাকে বলে? যে পরমাণু যোগ পরমাণু অর্থাৎ একাধিক পরমাণুর সমষ্টিকে অণু বলা হয়। কেমন? আর অণুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পরমাণু বলা হয়। এইটাও যদি তুমি পরীক্ষার খাতায় লেখো, তুমি একে এক কনফার্ম পাবা। তারপরও বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মতবাদ দেন। যখন ডাল্টনের এই মতবাদটা পৃথিবীর সামনে আসে তখন এরিস্টটলের মতবাদটা বাতিল হয়ে যায়। তার মানে খেয়াল করো, আসলে বলতেছে পরমাণু অবিভাজ্য নয়, এই কথাটা তোমরা অনেক সময় ভুলে যাও। পরমাণু অবিভাজ্য নয় তার মানে কি পরমাণু বিভাজ্য, এই কথাটা তোমরা বাদ দিয়ে দাও, বই থেকে এই লাইনটা কেটে দাও। তুমি শুধু মনে রাখবা এই কথাটা। আমি একটু কালারটা চেঞ্জ করে দিচ্ছি যে পরমাণু হচ্ছে কি বিভাজ্য। তোমার মেইন কথা হচ্ছে এইটা যে কি পরমাণু হচ্ছে বিভাজ্য। কেমন? তাহলে তুমি এখান থেকে একটা বিষয় খেয়াল করো যে আমরা কি কি পড়লাম এতক্ষণ। আমরা পড়েছি হচ্ছে, আমি এই জায়গাগুলি একটু ক্লিন করে দিচ্ছি, যে কয়েকজন বিজ্ঞানীর কথা আমরা পেয়েছি সে জায়গায়। 1 নাম্বার যার নামটা পেয়েছিলাম আমরা প্রথমে, দেখো 1 নাম্বার যার কথাটা পেয়েছিলাম উনার নাম হচ্ছে বিজ্ঞানী কি? ডেমোক্রিটাস। কি পেলাম আমরা? বিজ্ঞানী
এতটুকু লিখে রাখছি। ডেমো মানে আমরা বলি না ডেমো ক্লাস, হ্যাঁ মানে যে ডেমো ক্লাস বলি না, এই বিজ্ঞানী ডেমো ছিল প্রথম। বিজ্ঞানী ডেমো কি বলেন? বিজ্ঞানী ডেমো বলেন যে ক্ষুদ্রতম যে কণা দ্বারা কি ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ দ্বারা পরমাণুগুলি গঠিত। উনি এটার নামকরণ কি করেন? অ্যাটম। তোমরা এভাবেই খাতায় নোট করবা, অ্যাটম, এটার নামকরণ করেন। তারপর দুই ভাই আসে, এক ভাইয়ের নাম হচ্ছে প্লেটো আর এক ভাইয়ের নাম হচ্ছে এরিস্টটল। এই দুই ভাই আসে, এই যে প্লেটো আর এরিস্টটল আমি সংক্ষিপ্ত নাম দিয়ে লিখেছি। ডেমোক্রিটাসের পরে এই দুই ভাই আসে, প্লেটোর ভাই আসে আর এরিস্টটল আসে। আইসা হচ্ছে তারা একটা মতবাদ দেন। মতবাদের মধ্যে তোমরা শুধু এতটুকুই মনে রাখবা যে সে একটা মতবাদ দেয়। এই মতবাদটা একটা সময় পৃথিবী থেকে হারায়া যায়। তারপরে আসে হচ্ছে এই প্লেটোর পরে আসে হচ্ছে বিজ্ঞানী ডাল্টন। কে আসে? ডাল্টন। ডাল্টন, আচ্ছা ডাল্টন আসলো। ডাল্টন একটা মতবাদ দিছে। ডাল্টন বলতেছে যে হচ্ছে পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তার মানে এর ব্যাখ্যাটা কি ছিল? মৌলিক পদার্থ নিয়ে। এর ব্যাখ্যাটা কি ছিল? মৌলিক পদার্থ নিয়ে। ডাল্টনের পরে যখন দেখো এই তিনজন বিজ্ঞানী যখন বলে, মানে ডাল্টন যখন এই মতবাদটা দেয়, তখন এই যে আমাদের ভাই আছে না, আমাদের এরিস্টটল ভাই, এই যে এরিস্টটল ভাইয়ের মতবাদটা কি হয়? তখন অকার্যকর হয়ে যায়। তার মানে সর্বশেষে আমি বলতে পারি কার মতবাদটা গৃহীত হয়েছে? আমার ডাল্টন ভাইয়ের মতবাদটা কি গৃহীত হয়েছে। তার মানে পরীক্ষায় যদি আসে পরমাণু কাকে বলে, তুমি এখানে দুইটা কথা লিখতে পারো। একটা হচ্ছে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলা হয়, এবং তুমি লিখতে পারো যে একাধিক অণুর ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে পরমাণু বলা হয়। তুমি এই জায়গাটা লিখতে পারো। এবং পরীক্ষায় আসতে পারে অ্যাটম নামকরণ কে করেন? অ্যাটম নামকরণ করেন হচ্ছে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, এবং উনি বলেন যে পরমাণুকে ভাগ করা যায় না, তার মানে পরমাণু অবিভাজ্য। এই কথাটা কে বলেন? তোমার ডেমোক্রিটাসই বলেন। তার মানে ডেমোক্রিটাসের দুইটা কথা, একটা হচ্ছে অ্যাটম আর একটা হচ্ছে অবিভাজ্য। অবিভাজ্য এই কথাটা উনি বলেন। তার মানে তোমাকে এই কথাটা মনে রাখতে হবে, প্রথম ডেমোক্রিটাস আসে, তারপরে হচ্ছে প্লেটো আর এরিস্টটল আসে, তারপরে হচ্ছে ডাল্টন আসে। শেষ। আমাদের পরমাণুর ধারণা এবং বিকাশ সম্পর্কে এতটুক জানলেই মোটামুটি চলে। তারপরেও আমি তোমাদের বলে দিচ্ছি, যখন এই যে ডাল্টনের মতবাদটা আসে, তখন হচ্ছে দেখা যায় বিভিন্ন প্রবলেম, একটা পরমাণুর বিভিন্ন প্রবলেম হয়। তখন এই প্রবলেমগুলি দূর করার জন্য পৃথিবীতে দুইজন বিজ্ঞানী তখন আবির্ভূত হয়, একটা হচ্ছে রাদারফোর্ড আর একটা হচ্ছে বোর। ঠিক আছে, এর মধ্যে এই দুইটা মডেল গ্রহণযোগ্যতা পায়। পরবর্তীতে শুধুমাত্র এই বোর মডেলটা গৃহীত হয়। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এটাই আসে, বোর মডেলটা কি গৃহীত হয়, গৃহীত হয়। ওকে, ঘটনাটা কি বলছে যে পরমাণুর গঠন সম্পর্কে বলেন, এই যে এই জায়গাটা তোমাদের আসে যে হচ্ছে কি পরীক্ষালব্ধ ফলাফল থেকে রাদারফোর্ড বলেন যে পরমাণুতে ধনাত্মক আধান একটা জায়গায় সীমাবদ্ধ, তিনি এর নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। এই যে দেখো, এই যে এইটা কিন্তু রাদারফোর্ডের মডেল। ঠিক আছে, এখানে উনি বলতেছে যে এই যে একটা অংশ আছে, এটাকে উনি নাম করেন কি নিউক্লিয়াস, এবং এটা কি, এটা হচ্ছে ধনাত্মক। ঠিক আছে, এটা হচ্ছে ধনাত্মক। আর হচ্ছে এই যে দেখো এতটুক জায়গা যদি নিউক্লিয়াস হয়, তার মানে বাকি জায়গাগুলি কি ফাঁকা না? বাকি জায়গাগুলি ফাঁকা। এই যে ফাঁকা, পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, এবং আর ঋণাত্মক আধানযুক্ত তেমন ভর নেই, যেটা কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরতেছে। তার মানে রাদারফোর্ড বলেন যে হচ্ছে এখানে মানে এই যে নিউক্লিয়াসটা, এই যে মানে এই যে পরমাণুটা, এটার মাঝখানে একটা ধনাত্মক চার্জযুক্ত অংশ আছে, এটাকে কি বলা হয়? নিউক্লিয়াস বলা হয়। এই নিউক্লিয়াসের এই যে এই স্থানগুলি, এই নিউক্লিয়াসের হচ্ছে এই স্থানগুলি হচ্ছে কি ফাঁকা। তার মানে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এই যে বাইরের যে অংশটা, এই বাইরের অংশটাকে বলা হচ্ছে ইলেকট্রন। এটা কি অবিরত ঘুরতেছে। তোমার কথা হচ্ছে এইটা। আচ্ছা দেখো, তারপরে হচ্ছে এই যে রাদারফোর্ডের পরমাণু মডেলটা, এটা দেখো তো সূর্যের মতো হচ্ছে না? এই যে সূর্যের মতো হচ্ছে না, এই বিষয়টা সূর্যের মতো হচ্ছে না, যার কারণে এই মডেলের অপর নাম হচ্ছে সৌর মডেল, কারণ এটা কি সৌরজগতের মতো। কিন্তু রাদারফোর্ড নির্দিষ্ট কক্ষপথের কথা বলেননি। বিজ্ঞানী বোর পরবর্তীতে ধারণা দেন যে ঋণাত্মক আধানযুক্ত কণা কিছু নির্দিষ্ট কক্ষপথে ঘুরে। উপরোক্ত আলোচনা থেকে বলা যায় পরমাণু অবিভাজ্য নয়। এই যে কথাটাকে পেঁচায় লেখছে, পরমাণু অবিভাজ্য নয় মানে কি? পরমাণু বিভাজ্য।
এই কথাটা যদি বইয়ে লিখে দিত তাহলে কোনো প্রবলেম হইতো না, যে পরমাণু অবিভাজ্য নয় মানে কি, পরমাণু বেসিক্যালি কি, পরমাণু বিভাজ্য। কেমন, এই কথাটা লিখে দিলেই হয়ে যেত। আচ্ছা, তারপরে উনি বলতেছে এই যে পরমাণুটা, এই পরমাণুটা তিনটা জিনিসের সমন্বয়ে তৈরি। একটা হচ্ছে কি ইলেকট্রন, একটা হচ্ছে প্রোটন, আর একটা হচ্ছে কি নিউট্রন। এই তিনটা জিনিসের সমন্বয়ে তৈরি এবং এদের কেন্দ্রে কি রয়েছে, যে হচ্ছে নিউক্লিয়াস রয়েছে পরমাণুর কেন্দ্রে। এই যে তোমার পরমাণুটা, এই পরমাণুর মধ্যে তিনটা অংশ আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবং কেন্দ্রে কি আছে, কেন্দ্রে আছে হচ্ছে নিউক্লিয়াস। এই যে আমি তোমাদের প্রথমে যে চিত্রটা দেখাইলাম না, এই চিত্রের ঘটনাটা এখানে আছে, যে একটা পরমাণুর মধ্যে তিনটা অংশ আছে, একটা হচ্ছে ইলেকট্রন আছে, একটা হচ্ছে প্রোটন আছে, আর একটা হচ্ছে কি নিউট্রন আছে। ঠিক আছে, এর মধ্যে এই যে এই জায়গাটায়, এই জায়গাটার মধ্যে এই যে নিউক্লিয়াসটা, এখানে দুইটা জিনিস অবস্থান করে, একটা প্রোটন অবস্থান করে আর একটা হচ্ছে কি নিউট্রন অবস্থান করে, আর এই অংশটাতে কি অবস্থান করে, এই অংশটাকে ইলেকট্রন অবস্থান করে। এই কথাগুলি হচ্ছে এখানে ঘুরে পেঁচে বলেছে। ঠিক আছে, বলেছে, এবং যতগুলি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আছে, যতগুলি ধনাত্মক চার্জযুক্ত প্রোটন আছে, ঠিক তত সংখ্যক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রন আছে। তার মানে আমি বলতে পারি ধনাত্মক আর ঋণাত্মক এই দুইটা কি সমান, যার ফলে পরমাণু কি বিদ্যুৎ নিরপেক্ষ, যার ফলে কি পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। এই কথাটাই হচ্ছে এখানে ঘুরায় পেঁচায় বলছে। এখান থেকে তোমাদের পরীক্ষায় আসতে পারে যে হচ্ছে রাদারফোর্ড মডেলটা আসতে পারে, রাদারফোর্ডটা আসতে পারে, বোর আসতে পারে, তারপরে হচ্ছে খ নাম্বারে দিতে পারে নিরপেক্ষতা, যে পরমাণু কেন বিদ্যুৎ নিরপেক্ষ। পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হওয়ার কারণ হচ্ছে যে ধনাত্মক চার্জের সংখ্যা এবং ঋণাত্মক চার্জের সংখ্যা পরমাণুতে সমান থাকে, তাই পরমাণু কি বিদ্যুৎ নিরপেক্ষ বা তড়িৎ নিরপেক্ষ। এবং যে এই যে তোমার ইলেকট্রন এবং প্রোটনটা কেন্দ্রে অবস্থান করে, কোথায় অবস্থান করে, কেন্দ্রে অবস্থান করে, আর ইলেকট্রনটা কোথায় কাজ করে, ইলেকট্রনটা হচ্ছে চারিদিকে কক্ষপথে কি এভাবে ঘুরতে থাকে। এবং তুমি খেয়াল করো এই যে নিউক্লিয়াসটা, আমি একটু মুছে দিচ্ছি তাহলে তোমার জন্য আরেকটু ইজি হবে। এই যে তোমার নিউক্লিয়াসটা, এই যে নিউক্লিয়াস আর হচ্ছে এই যে পরমাণুর যে এই যে মানে সর্ববহিঃস্থ স্তরটা যেটা, এই যে নিউক্লিয়াস আর এই এতটুক জায়গা দেখো ফাঁকা, এতটুক জায়গা কি ফাঁকা না, এই যে এতটুক জায়গা কি ফাঁকা না, নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস এবং ইলেকট্রনের যে মধ্যবর্তী জায়গাটা, এই যে নিউক্লিয়াস, এই যে ইলেকট্রন, এটা মধ্যবর্তী স্থানটা কি ফাঁকা না। তার মানে প্রকৃতপক্ষে পরমাণুর বেশিরভাগ স্থানই হচ্ছে কি ফাঁকা। এই কথাগুলি হচ্ছে এখানে ঘুরায় পেঁচায় লেখা হয়েছে। মেইন কথা হচ্ছে এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তোমার হচ্ছে কয়েকটা টাইপের প্রশ্ন হইতে পারে। যখন তোমরা 9-10-এ উঠবা, বুঝছো, তখন হচ্ছে রাদারফোর্ড মডেল, বোর মডেল, এগুলির উপরে বিস্তারিত আলোচনা আছে। কাজেই এই বেসিকটা তোমাকে এখন নিয়ে নিতে হবে। ঠিক আছে, তোমার এখান থেকে পরীক্ষায় প্রশ্ন হইতে পারে অণু কি, অণু কি, পরীক্ষায় প্রশ্ন হইতে পারে পরমাণু কি, পরীক্ষায় প্রশ্ন হইতে পারে রাদারফোর্ড মডেল, রাদারফোর্ড মডেল, কেমন, পরীক্ষায় প্রশ্ন হইতে পারে বোর মডেল, পরীক্ষায় প্রশ্ন হইতে পারে পরমাণু কেন তড়িৎ নিরপেক্ষ। তার মানে আমরা যেই টপিকটা আজকে শেষ করলাম, হ্যাঁ, রাদারফোর্ড মডেলের মধ্যে এইটাও অপশনে দিতে পারে যে রাদারফোর্ড মডেলকে কেন সৌর মডেল বলা হয়, কারণ সে তার মডেলকে সৌরজগতের সাথে তুলনা করেছেন, তার জন্য একে সৌর মডেলও বলা হয়। এই আমরা যে টপিকটা আজকে পড়লাম, মানে এখন পড়লাম, সেই টপিকটা হচ্ছে পার্ট 1 থেকে 3। এখান থেকে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, এই 3টা টাইপের প্রশ্ন আসতে পারে। এবং আমি এও বলেছি যে এমসিকিউ কোনগুলি হইতে পারে। এইটা পড়লে তোমার এমসিকিউ জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। একটা কথা মনে রাখবা, এই পার্টে আমরা কয়েকজন বিজ্ঞানীর নাম পেয়েছি। একটা হচ্ছে আমরা ডাল্টনের নাম পেয়েছি আমরা প্রথম, তারপর আমরা পেয়েছিলাম হচ্ছে প্লেটো এবং এরিস্টটল, তারপরে আমরা প্রথম আমরা ডেমোক্রিটাসের নাম পেয়েছি, তারপর পেয়েছি প্লেটো এবং এরিস্টটল, এবং সর্বশেষে কে পেয়েছি, ডাল্টনের নামটা। এটা আমি এখানে লিখে দিচ্ছি, ডাল্টনের নামটা আমরা পেয়েছি। তারপরে হচ্ছে এখানে আরেকটা কথা ভাইয়ারা মনে রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে তোমার আমরা অবিভাজ্য একটা টার্ম পেয়েছি, অবিভাজ্য। এই জায়গাগুলি তোমাকে এই টপিক থেকে খেয়াল রাখতে হবে, খাতায় এই জায়গাগুলি তোমার থাকতে হবে। এবং হ্যাঁ, অবশ্যই পরীক্ষায় কিন্তু এই চিত্রটা অবশ্যই উল্লেখ করতে হবে, তা না হলে তোমার মার্ক ভালো আসবে না। ঠিক আছে, চলো এখন আমরা আরেকটা পার্টে যাই।
সেই পার্টটা হচ্ছে খুবই সহজ একটা পার্ট, তুমি ভয় পাবা না, দেখো খুবই ইজি একটা পার্ট। হ্যাঁ, দেখো পার্টটা কিভাবে আসছে। আসছে পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা এবং আইসোটোপ, তিনটা জিনিস নিয়ে আলোচনা। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো, এখন তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, দেখবে এগুলি জাস্ট তোমার কাছে ঝাঁঝরা হয়ে গেছে। ঠিক আছে, মনে রাখবা পারমাণবিক সংখ্যা, ঠিক আছে, এর অপর নামই হচ্ছে প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা সংখ্যা এ থাকে হচ্ছে নিচে, এ কোথায় থাকে? নিচে থাকে। আচ্ছা, ভর সংখ্যা, ভর সংখ্যা এ থাকে কোথায়? উপরে, উপরে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এই যে তুমি প্রোটন সংখ্যা বলতেছো না, পারমাণবিক, এই যে দেখো প্রোটন, প্রোটনের মধ্যে দন্তন্য আছে না, নিচের মধ্যে দন্তন্য আছে, তার মানে প্রোটন সংখ্যা কোথায় থাকে? নিচে থাকে। আর ভরের মধ্যে অন্তঃস্তর আছে না, এই উপরের মধ্যে অন্তঃস্তর আছে, তার মানে ভর সংখ্যা কোথায় থাকে? উপরে থাকে। এখন ধরো আমি এখানে এক্স লিখলাম, এই যে এক্স, এক্স লেখা এখানে দিলাম হচ্ছে আকাশ, আকাশ, আর এখানে দিলাম হচ্ছে বাতাস। ঠিক আছে, এখন টিচার তোমাকে জিজ্ঞেস করতেছে, এই তুই দাঁড়ায় বলতো যে হচ্ছে এখানে কে ভর সংখ্যা আর কে প্রোটন সংখ্যা। আমি কিন্তু তোমাকে বলেছি, মনে করো আমি কিন্তু বলেছি, কি বলেছি, যে ভর সংখ্যার মধ্যে অন্তস্থ র আছে, উপরের মধ্যে অন্তস্থ র আছে, তার মানে ভর সংখ্যা থাকে কোথায়? ভর সংখ্যা থাকে হচ্ছে উপরে। তার মানে এখানে এক্সের ভর সংখ্যা কে? আকাশ, আকাশ তো উপরেই থাকে। আচ্ছা, তাহলে যদি বলতো এক্সের প্রোটন সংখ্যাকে, আমি বলেছি প্রোটন সংখ্যাও বলতে পারে, পারমাণবিক সংখ্যাও বলতে পারে, একই কথা। কেমন? আমি বলেছি দেখো এখানে দন্তন্য আছে, তার মানে নিচের মধ্যেও দন্তন্য ন আছে, তার মানে কি এক্সের প্রোটন সংখ্যাকে, এক্সের প্রোটন সংখ্যা হচ্ছে বাতাস। তুমি এইটা দিয়ে যদি মনে রাখতে পারো তাহলে বিষয়টা একেবারে ক্লিয়ার। ওকে প্রিয় বন্ধুরা, দেখো তারপরে আমরা দেখব আইসোটোপের কথাটা। আচ্ছা, আইসো দেখো মনে রাখবা, আইসো কথাটার মানে হচ্ছে সমান। আইসো কথাটার মানে কি? আইসো মানে হচ্ছে সমান। এখন এখানে কি আছে? টোপ বলছে না, আইসোটোপ। আমি একটু কালারটা চেঞ্জ করে দিই, আইসোটোপ বলছে না, আইসোটোপ। আচ্ছা, এখানে দেখো তো প আছে না, প, প, এই যে দেখো প আছে, খেয়াল করছো? প আছে মানে কি? আইসো সমান, আইসো মানে কি? সমান। আর এখানে প আছে, তার মানে পতে হচ্ছে প্রোটন, তার মানে যার প্রোটন সংখ্যা সমান থাকে সেই হচ্ছে আইসোটোপ, যার প্রোটন সংখ্যা সমান থাকে সেই হচ্ছে আইসোটোপ। আচ্ছা, এখন দেখো তোমার পরীক্ষার প্রশ্নটা কিভাবে আসতে পারে, খেয়াল করো। ধরো তোমাকে দিল এরকম, এই আমি একটা সুন্দর কালার নিই, ধরো তোমাকে দিল এক্স, এক্স মধ্যে এখানে দিল সখিনা, এখানে কি দিল? সখিনা, আর এইখানে দিল হচ্ছে জরিনা, জরিনা। ঠিক আছে, তারপরে ওয়াই দিল, এখানে দিল হচ্ছে যদু, আর এখানে দিল হচ্ছে মধু। ঠিক আছে, তারপরে জেটে দিল, জেটে দিল হচ্ছে, এখানে দিল হচ্ছে তোমার মারিয়া, মারিয়া, আর এখানে দিল হচ্ছে জরিনা, জরিনা। তারপরে তোমাকে এক্স ওয়াই জেড, ধরো ডব্লিউ, ডব্লিউতে এইখানে দিল হচ্ছে আকাশ, আর এখানে দিল হচ্ছে বাতাস। বুঝছো? বুঝছো এটা? আচ্ছা, আমি সিস্টেমে শেখাবো, আগে তোমাকে প্র্যাকটিক্যালে নিয়ে এসতেছি, যেন তুমি কোনোভাবেই যেন এটা ভুলে না যাও। এখানে তো সংখ্যা দিয়ে আসবে, ঠিক আছে, এগুলি ক্লিয়ার হয়ে যাবে একটু সামনেই। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে বললো কোনটি আইসোটোপ, তোমাকে কি বলছে? কোনটি আইসোটোপ। তা আইসোটোপে আমরা কি পড়ছি? আইসোটোপে আমরা পড়ছি প্রোটন সংখ্যা সমান, কে সমান? প্রোটন সংখ্যা সমান। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু একটু আগে পড়ে আসছি প্রোটন সংখ্যা কোথায় থাকে? নিচে থাকে। তার মানে যদি প্রোটন সংখ্যা নিচে থাকে, আমার কাছে প্রশ্ন বলছে কোনটা আইসোটোপ, দেখি তো প্রোটন সংখ্যা কার কার সমান আছে। আচ্ছা, এখানেও তো প্রোটন সংখ্যা নিচে, তার মানে এইটা প্রোটন সংখ্যা, তার মানে এইটা প্রোটন সংখ্যা, তার মানে এইটা প্রোটন সংখ্যা, তার মানে এইটা প্রোটন সংখ্যা। এখন আইসোটোপ বলছে, তার মানে প্রোটন সংখ্যা সমান হইতে হবে। দেখি তো এইটা জরিনা, এটা মধু, তার মানে এটা হবে না।
হ্যাঁ, তার মানে এইটা জরি না, এইটা ডাব্লু মানে বাতাস, এইটা হবে না। কিন্তু খেয়াল করো, এইখানেও জরি না আছে, এইখানেও জরি না আছে। খেয়াল করছো? এই যে দেখো, দুইটা ক্ষেত্রে নিচে জরি না আছে, তার মানে এরা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এরা কি পরস্পরের আইসোটোপ। একটা গান আছে না, ও জরি না গেছত কিনা ভুইলা আমারে, আমি এখন রিক্সা চালাই ঢাকা শহরে। ঠিক আছে, এই যে দেখো দুইটা জরি না কিন্তু মিলে গেছে। কথা ক্লিয়ার? ওকে, দেন হচ্ছে খেয়াল করো, আশা করি এই আইসোটোপ নিয়ে তোমাদের ক নাম্বারে একটা প্রশ্ন আসতে পারে যে আইসোটোপ কাকে বলে। এইটা একটা দিতে পারে যে আইসোটোপ কাকে বলে। তোমরা যখন বড় ক্লাসে উঠবা এগুলির আরও আলোচনা আছে, আইসোবার আছে, আইসোটোন আছে। ঠিক আছে, তো এইগুলি হচ্ছে এখানের বিষয়, আইসোটোপের আলোচনা। আচ্ছা, এখন ধরো আমরা ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা কিভাবে বের করব এই বিষয়টি নিয়ে এখানে আলোচনা করছে। আচ্ছা, আমি কিন্তু তোমাদের আগে দেখো সব ক্লিয়ার হয়ে যাবে, একটা প্রবলেমও থাকবে না। ধরো আমি যদি বলি এই যে এক্স, আচ্ছা ধরো এখানে আছে হচ্ছে ধরো এখানে আছে হচ্ছে ক, না আমি সংখ্যা দিয়ে দিই তাহলে সহজ হবে। ধরো এখানে আছে 100, ঠিক আছে, তারপরে ধরো এখানে আছে হচ্ছে 200। ঠিক আছে, এখন তোমাকে টিচার বলল যে এই এই তুই দাঁড়া, এই 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 তুই দাঁড়াইছি, তুমি দাঁড়াইলা, যে বলতো এখানে প্রোটন সংখ্যা কত। ওই যে আমি বলছি প্রোটন সংখ্যা কোথায় থাকে ভাই, প্রোটনের মধ্যে 9 আছে, নিচের মধ্যে 9 আছে, তার মানে প্রোটন সংখ্যা থাকে কোথায়, প্রোটন সংখ্যা থাকে নিচে, তার মানে এক্স এর প্রোটন সংখ্যা কত 200, এইটা হচ্ছে প্রোটন সংখ্যা। তারপরে বললো এই রহিম তুই দাঁড়া, রহিম দাঁড়াইছে, বলতেছে বলতো এই এক্সের ভর সংখ্যা কত। এটা তখন তোমার কথা তোমার মনে করতে হবে, হ্যাঁ প্রলয় ভাইয়া যখন ক্লাস বেলের ফ্রি ক্লাসটা নিচ্ছিল তখন বলছিল যে ভর সংখ্যার মধ্যে অন্তস্থ র আছে, উপরের মধ্যে অন্তস্থ র আছে, তার মানে ভর সংখ্যা থাকে কোথায়, ভর সংখ্যা থাকে উপরে, তার মানে এক্সের ভর সংখ্যা কত 100, তার মানে এইটাকে আমি ভর সংখ্যা বলতে পারি, ভর সংখ্যা বলতে পারি। এখন টিচার তোমাকে জিজ্ঞেস করতেছে, এই করিম, রহিম তো বলছে এখন তুই বল নিউট্রন সংখ্যা কত। রহিম তো ভয় পেয়ে গেছে, এই আমি তোদেরকে সহজটা জিজ্ঞেস করছে যে নিচে থাকলে প্রোটন, স্যার বলছিল ক্লাস বেলে যখন ভাইয়া পড়াচ্ছিল যে নিচে থাকলে হচ্ছে প্রোটন, ওইটা সহজটা জিজ্ঞেস করছে, উপরে থাকলে হচ্ছে ভর, এইটাও পারলি। এখন তো আমাকে ম্যাডাম জিজ্ঞেস করছে নিউট্রন সংখ্যা। যখন তোমাকে ম্যাডাম নিউট্রন সংখ্যা জিজ্ঞেস করছে তুমি চুপি চুপি একটা কাজ করে ফেলবা, কি এই দুইটারে তুমি বিয়োগ করে দিবা, এই দুইটারে বিয়োগ করে দিবা চুপি 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 এভাবে, যে 200 থেকে 100 চলে গেছে, তার মানে 100 আছে, তার মানে এটা নিউট্রন সংখ্যা কত 100, এইটার নিউটন না রে ভাই, নিউট্রন। ঠিক আছে, এই কথাগুলি তোমার পরীক্ষায় আসবে। দেখো তার মানে এখন যদি আমি একটা এক্সট্রা পেজ নেই, এই পেজে যদি আমি তোমাকে বলি যেমন এক্স দিলাম, এক্স দিয়ে বললাম কত বড় এক্স, এইটার মধ্যে আমি বললাম যে হচ্ছে ধরো 500, আর এখানে বললাম হচ্ছে ধরো 300। তা আমি বললাম এই রহিম তুই বলতো প্রোটন সংখ্যা কত, তারপরে আমি বললাম এই করিম তুই বলতো এখানে ভর সংখ্যা কত, ভর সংখ্যা কত। আমি বললাম এই যদু তুই দাঁড়া, তুই বলতো হচ্ছে কি কি তুই বল হচ্ছে এখানের নিউট্রন সংখ্যা কত। এখন তুমি চুপি 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 কাজ করে ফেলবা, কিভাবে কাজ করবা চুপি চুপি, দেখো তুমি চুপি চুপি কাজ করবা। হ্যাঁ প্রোটন সংখ্যা, স্যার ভাইয়া তো বলছিল প্রোটন সংখ্যার মধ্যে দন্তন্য আছে, দন্তন্য আছে, দন্তন্য নিচের মধ্যেও দন্তন্য আছে, তার মানে প্রোটন সংখ্যা থাকে কোথায়, প্রোটন সংখ্যা থাকে হচ্ছে নিচে, তার মানে এখানে প্রোটন সংখ্যা কত 300। আচ্ছা তারপরে বললে এই তুই দাঁড়া কি বল ভর সংখ্যা কত। ভর সংখ্যা ভাই তো বলছিল ভর সংখ্যার মধ্যে অন্তস্থ র আছে, উপরের মধ্যে অন্তস্থ র আছে, তার মানে ভর সংখ্যা থাকে কোথায়, ভর সংখ্যা থাকে হচ্ছে উপরে, তার মানে উপরে কত আছে 500 আছে, তার মানে ভর সংখ্যা কত 500। এখন বলতেছে এই তুই বলতো নিউট্রন সংখ্যা কত। স্যার বলছিল আমি চুপি চুপি দুইটা বিয়োগ করে দিব, চুপি চুপি দুইটা বিয়োগ করে দিই, তাহলে 300 থেকে 500 গেলে কত থাকে 200 থাকে, তার মানে নিউট্রন সংখ্যা কত 200। এখন এগুলি প্রকাশের কিছু আলাদা রীতি আছে, ঠিক আছে, প্রকাশের কি আলাদা রীতি আছে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে আমি প্রোটন সংখ্যা বললাম না, এই যে তোমাদের বইয়ে এগুলি লেখা আছে, ঠিক আছে, তোমাদের বইয়ে কি এগুলি লেখা আছে, এই যে এই কথাগুলি হচ্ছে এখানে দেখবা সব লেখা। এই যে নিউট্রনের সংখ্যা দেখো বিয়োগ দিয়ে দিছে,
ঠিক আছে, নিউট্রনের সংখ্যা বিয়োগ দিয়ে দিয়েছে। তারপরে খেয়াল করো, এই যে দেখো বলেছে কত, আচ্ছা যেমন অক্সিজেন পরমাণুতে 8টা প্রোটন আছে, 8টা নিউট্রন আছে, তাই অক্সিজেনের ভর সংখ্যা কত, 16। ভর সংখ্যা উপরে থাকে, আমরা এইটা আগে আমরা বুঝেছি যে ভর সংখ্যা উপরে থাকে। আচ্ছা, আমাদের এই এত প্যাচ বোঝার দরকার নাই, আমরা নর্মালি এতটুক জানলেই চলবে। আমাদের কি নর্মালি আমাদের এতটুক জানলেই এই বিষয়টা কি টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আর আমার এখানে ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ, তোমাকে পরীক্ষায় আমি যেভাবে বললাম এইভাবেই প্রশ্নটা দিবে। এখন তোমাকে দিল হচ্ছে ধরো এরকম কার্বন, আমি অনেকগুলি প্র্যাকটিস করাচ্ছি, কি আমরা কিন্তু অনেক প্র্যাকটিস করতেছি, ঠিক আছে। যে দিল তোমাকে কার্বন, তাহলে কার্বনের ধরো এটা হচ্ছে 6, এটা হচ্ছে 12, এটা কিভাবে হয়েছে তুমি আস্তে আস্তে শিখবে। একটু বড় হও, এখন তো তুমি ছোট্ট বাচ্চা, একটু বড় হও, দেখবে এগুলি তোমার কাছে কি দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। তো বলতেছে তোমার কার্বনের ভর সংখ্যা কত, তাহলে এইটা হচ্ছে ভর সংখ্যা লিখলাম। তাহলে এইটা কি, এইটা হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে নিউট্রন সংখ্যা কোনটা হবে, দুইটা বিয়োগ দিয়ে দাও, ইকুয়াল টু 6, এটা হচ্ছে কি নিউট্রন সংখ্যা। আমার ক্লিয়ার, আমার আর কোনো ভয় নাই। তারপরে এখন তোমাকে যাই দেখ, এই যে দেখো বলেছে, দেখো দেখো দেখো, চুপি চুপি দেখে ফেলো তো এটা উদাহরণটা কি বলছে। উদাহরণটা বলছে ক নামক একটি মৌলে পারমাণবিক সংখ্যা 17, ভর সংখ্যা 35। ওই মৌলের পরমাণুতে কয়টা করে ইলেকট্রন আছে, কয়টা করে প্রোটন আছে, কয়টা করে নিউট্রন আছে। এখন তোমার মনে তো প্রশ্ন আসতে পারে, তোমার মনে কি প্রশ্ন আসতে পারে রে ভাই, তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া তো আমাকে প্রোটন সংখ্যা নির্ণয় করা শিখাইছে, আমাকে নিউট্রন সংখ্যা নির্ণয় করা শিখাইছে, আমাকে ভর সংখ্যা নির্ণয় করা শিখাইছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বের করা তো শিখাই নাই। তুমি তো সেই রেগে গেছো, হ্যাঁ আমাকে ইলেকট্রন সংখ্যা বের করা শিখাই নাই, এটা আবার পরীক্ষায় চলে আসছে, তো তুমি কি করবা, শিখাইছি তুমি বুঝো নাই। আমি বলছিলাম পরমাণু কেন তড়িৎ নিরপেক্ষ, যে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা যদি সমান থাকে তাহলে কি পরমাণু তড়িৎ নিরপেক্ষ। তার মানে একটা মৌলের প্রোটন সংখ্যার মান যা, ইলেকট্রন সংখ্যার মান ঠিক তাই। দেখো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো খেয়াল করো, এই যে দেখো এখানে কি বলছে, এখানে বলছে পারমাণবিক সংখ্যা 17। পারমাণবিক সংখ্যা মানে তো প্রোটন সংখ্যা। এখন দেখো এই যে ইলেকট্রন সংখ্যা কোথায় আছে কোথায় আছে, এই পাইছি, এই যে দেখো ইলেকট্রন সংখ্যা 17। কেন মনে রাখবা যে প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রনকে ই দিয়া প্রকাশ করা হয়, এটা মনে রাখবো। অর্থাৎ যার প্রোটন সংখ্যা যত তার ইলেকট্রন সংখ্যা তত। এইবার আমাকে টিচার যা খুশি তা প্রশ্ন করুক, প্রোটন সংখ্যা কত আমি বের করতে পারবো, ইলেকট্রন সংখ্যা কত আমি বের করতে পারবো, নিউট্রন সংখ্যা কত আমি বের করতে পারবো, ইভেন ভর সংখ্যা কত আমি বের করতে পারবো। দেখো আমাদের দুইটা টপিক কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। এখান থেকে প্রশ্নটা আসলে এই টাইপের প্রশ্নটাই তোমার আসবে, এগুলি পায়া এগুলি দেখা তুমি ভয় পাচ্ছ, এত ভয় পাওয়ার দরকার নাই, ঠিক আছে, আমি তো সহজ করেই দিলাম। ওকে, এখন দেখো আইসোটোপ, আইসোটোপ দেখো 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 দেখো, আইসোটোপ কিন্তু আমি তোমাকে পড়ায় এসছি। আইসোটোপে কি বলছিলাম, আইসো মানে কি, আইসো মানে সমান, সমান কি না, আর টোপের মধ্যে প আছে, প মানে কি প্রোটন, তার মানে কি সমান, প্রোটন সংখ্যা সমান। এই আইসোটোপে তিনটা, আমরা একটা মনে রাখবো যে হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে। কয়টা আইসোটোপ আছে, তিনটা আইসোটোপ আছে। একটা হচ্ছে প্রোটিয়াম, একটা হচ্ছে ডিউটেরিয়াম, আর একটা হচ্ছে ট্রিটিয়াম। এই হাইড্রোজেনের হচ্ছে তিনটা আইসোটোপ আছে, পরীক্ষায় আসতে পারে যে হাইড্রোজেনের কয়টা আইসোটোপ আছে, হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে। অথবা পরীক্ষায় দিতে পারে যে হাইড্রোজেনের নিচের কোনটি হাইড্রোজেনের আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। তোমাদের এই এতটুক জায়গা জানলেই চলবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরের অংশটা দেখো, এখন তোমাকে দিতে পারে এতটুক জানলেই চলবে। এই যে দেখো এখানে বলে দিছে যে তিনটে হাইড্রোজেন পরমাণু, তিনটা আইসোটোপ রয়েছে। তা আইসোটোপের ঘটনাটাকে এই যে এই যে দেখো প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান, কিন্তু আমরা আগেই কিন্তু এটা বলে আসছি। কত গল্প গুজব লিখছে না, টাইম আছে রে ভাই, তোর এত টাইম তো নাই, আমাদের কম সময়ে ইফেক্টিভভাবে টেকনিক্যালি শিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখো বলছে আইসোটোপের ধর্ম এবং ব্যবহার। আইসোটোপের ধর্মটা কি, আইসোটোপের ধর্ম হচ্ছে যে সাধারণত আইসোটোপগুলি অস্থায়ী, এক নাম্বার ধর্ম। এই আইসোটোপগুলি সাধারণত অস্থায়ী, এইটাই হচ্ছে তার প্রথম ধর্ম, যে আইসোটোপগুলি হচ্ছে অস্থায়ী। এবং বিভিন্ন ক্ষেত্রে যে দেখো বলছে অস্থায়ী আইসোটোপ বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি ও কণা বিকিরণ করে, তাই এদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। বিভিন্ন ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের এই ধর্ম কাজে লাগানো হয়, যেমন হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে।
চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয় কি, যে তোমাকে পরীক্ষায় দিবে যে কোন আইসোটোপ, এই যে ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য। আমি যেই লাইনগুলি দাগিয়ে দিচ্ছি সবগুলি দেখো, এই যে ক্যান্সার, ঠিক আছে, তেজস্ক্রিয় আইসোটোপকে ব্যবহার করে এটা ব্যবহার করা হয়। পরীক্ষায় আসবে যে আইসোটোপের ব্যবহার এবং ধর্মগুলি লেখো, খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার। তো প্রথম আইসোটোপের ব্যবহারটা কোথায়, যে প্রথম আইসোটোপের ব্যবহারটা হচ্ছে কোথায়, চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুমি এই জায়গাটা যদি রিডিং পড়ো তাহলে বিষয়টা বুঝে যাবা, এবং তুমি এই জায়গাটা খেয়াল রাখবা যে এই যে ক্যান্সার আক্রান্ত কোষে ব্যবহার করা হয়। তারপরে দেখো কৃষিক্ষেত্রেও ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্র আইসোটোপটা ব্যবহার করা হয়। তারপর ব্যবহার করা হয় কি, খাদ্যদ্রব্য সংরক্ষণে। তুমি এই পয়েন্টগুলি খেয়াল রাখবা, ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে আইসোটোপটি ব্যবহার করা হয়। এখন তুমি এই যে দেখো কৃষিক্ষেত্রে আইসোটোপের ব্যবহারটা কি, এই যে দেখো এইটা ব্যবহার করা হয়, ফসফরাস 32। কোনটা ব্যবহার করা হয়, ফসফরাস 32 আইসোটোপটা ব্যবহার করা হয়। এই যে দেখো এখান থেকে যখন এই যে একটা ফল, এই যে একটা ফল, এটা একটা কি ফল, এটা কি, এটা একটা আতা ফল মনে হয় আর কি, আমি জানি না। হ্যাঁ, তো হচ্ছে কি, এই যে এখানে আমি গামা রশ্মি দিতেছি, যে দেখছো এই ফলটার মধ্যে কি গামা রশ্মি দিতেছে, তখন জীবাণুগুলি কি হচ্ছে, এই যে দেখো ব্যাকটেরিয়াগুলি কি মারা যাচ্ছে, এই যে বলছে ব্যাকটেরিয়াটা মারা যাচ্ছে। তারপর দেখো এখানে কি করতেছে, এই যে এখানে একটা আইসোটোপ দিতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ভূতাত্ত্বিক গবেষণা কাজেও এটা ব্যবহার করা হয়। তার মানে আইসোটোপের বেসিক ব্যবহারগুলি কি, চিকিৎসা বিজ্ঞানে। তুমি এই কথাগুলি শুধু মনে রাখবা, চিকিৎসাতে ব্যবহার করা হয়, তখন তুমি একটু পড়বা চিকিৎসাতে ক্যান্সার আক্রান্ত কোষ এই কাজে ব্যবহার করে, রক্তনালী সংকুচন প্রসারণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে কি, কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তারপরে কি, খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়। তারপরে কোথায় ব্যবহার করা হয়, ভূতাত্ত্বিক বৈজ্ঞানিক গবেষণা কাজে, ভূতাত্ত্বিক কাজে। এই কথাগুলিকে তুমি যদি খাতায় যদি এইভাবে পয়েন্ট দিয়ে লিখতে পারো না, তোমার মার্ক দেখবা কত সুন্দরভাবে হচ্ছে এখানে চলে আসে, ঠিক আছে। তারপরে দেখো পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, এইটা একটা প্রশ্ন। পরমাণুতে ইলেকট্রন কিভাবে বিন্যস্ত থাকে, খুবই সহজ একটা জিনিস, খেয়াল করো। এই যে দেখো, আমরা তোমাকে এত ডিটেলস জানতে হবে না, শুধু তোমাকে নর্মালি কিছু জায়গা জানলেই চলবে। মনে রাখবা, এইটা মনে রাখবা, 2, 8, 18, 32। তুমি এই পার্টটা খেয়াল রাখবা, 2, 8, 18, 32। তার মানে এগুলো আমি পরে শিখাচ্ছি কার পারমাণবিক সংখ্যা কত, এখন শুধু মনে রাখো। এই যে দেখো লিথিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তার মানে প্রথমে 2টা থাকবে, এই যে দেখো 2টা আছে, দেখছো। এখন আমার 3 হইতে আর কয়টা দরকার, আমার প্রথম স্টেপে তো 2টা থাকবে, তার মানে আমি প্রথম স্টেপে আর কাউকে দিতে পারবো না, আমার 3 দরকার, তার মানে আমি আরেকটা স্টেপে চলে যাব। এই যে দেখো এখানে দিয়া 3। এইগুলিকে বলা হচ্ছে শক্তিস্তর। শক্তিস্তর তোমাদের সহজগুলি আসবে, তোমরা কয়েকটা জিনিস খেয়াল রাখবা, লিথিয়ামটা খেয়াল রাখবা, সোডিয়ামটা খেয়াল রাখবা, কার্বনটা খেয়াল রাখবা, হাইড্রোজেনটা খেয়াল রাখবা। তোমাদের বইয়ে এই জিনিসগুলি বেশি দেওয়া। তারপরে দেখো এই যে কার্বন পরমাণু, কার্বন কত রে ভাই, কার্বন তো হচ্ছে 6। তা আমার প্রথম স্টেপে আমি কয়টা দিতে পারবো, 2টা দিতে পারবো, এই যে আমি 2টা দিয়ে দিলাম। তারপরে আমার 6 হইতে আর কত দরকার, 4টা দরকার। আমি তো আর এই স্টেপে আর দিতে পারবো না, আমাকে পরের স্টেপে যাইতে হবে। এই যে কারণ পরের স্টেপ কয়টা নিতে পারে, 8টা নিতে পারে, আমার 4টা দরকার। এই যে দেখো আমি 4টা দিয়ে দিছি। ক্লিয়ার, ওকে। সবগুলি এরকম। সোডিয়াম কত, সোডিয়াম হচ্ছে 11। তার মানে আমার প্রথম স্টেপে আমি 2টা দিলাম, আমার আর দরকার কয়টা, 2টা চলে গেছে, 9টা, 9, 10, 11, 9টা দরকার। পরের স্টেপে কি আমি 9টা দিতে পারবো না, আমি 8টা দিতে পারবো। এই যে দেখো আমি 8টা দিলাম, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে আমার 10টা হয়ে গেছে। আমার এর পরের স্টেপে 1টা দিতে হবে, এর পরের স্টেপ 18টা নিতে পারে, তার মানে 1টা তো নিতে পারবে। মানে এগুলি হচ্ছে বর্ডার, এর নিচে দিতে পারবা কিন্তু এর উপরে যাইতে পারবা না, আর এই সংখ্যাটা দিতে পারবা। তা আমার 1টা দরকার, এই যে দেখো 1টা দিয়ে দিছে। এইভাবে হচ্ছে ইলেকট্রন বিন্যাসগুলি হয়, তোমাকে এই ফরম্যাটটা খেয়াল রাখতে হবে, 2, 8, 18, 32। এই জায়গাটা হচ্ছে তোমাকে সুপার খেয়াল রাখতে হবে। এখন তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাও, এই জায়গাটা পারমাণবিক সংখ্যাটা তোমরা ভয় পাও। দেখো আমি সিস্টেমে শিখিয়ে দিচ্ছি, আর কোনো দিন ভুলবা না। হাইড্রোজেন লিখতে কয়টা সংখ্যা লাগে, 1টা, 1। এই যে দেখো 1টা, পারমাণবিক সংখ্যা 1। হিলিয়াম লিখতে কয়টা অক্ষর লাগে, 2টা লাগে, তো পারমাণবিক সংখ্যা কত, 2।
লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3। এই যে দেখো থ আছে 3, এই যে 3। তোমরা ছন্দ শিখবা না, কোনো গানও শিখবা না। যেমন এটার কিন্তু অনেকে গান আছে, শোনো 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 ভাই শোনো দিয়া মন, পারমাণবিক সংখ্যা আমি করিব বর্ণন। ওই যে বর্ণন, তুমি তো পরীক্ষার হলে কি গান গান গাবা যে স্যার সামনে দাঁড়ায় রয়েছেন, শুনেন 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 স্যার শুনেন দিয়া মন, পারমাণবিক সংখ্যা এখন করিব বর্ণন, বলবা? একটা দিয়ে এই গেলে দাঁত পড়ে যাবে এই গেলের। কাজেই সিস্টেমে শিখো। আর ছন্দ দিয়ে শিখলে কি হয়, তোমাকে পরীক্ষায় হুট করে দিবে যে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত, তুমি কি ছন্দ বলবা? লিনা কে রাব্বি নিয়ে যাবে ফ্রান্সে বড় বড় মাগুর, কে ছাড়লো বাংলা রাতে, হাই হাই তুমি ছাড়া আমার কেহ নাই, এগুলি বলবা না। সিস্টেমে এই যে দেখো, হাইড্রোজেনের একটা অক্ষর মানে 1, হিলিয়ামের 2টা অক্ষর মানে 2, লিথিয়ামের মধ্যে থ আছে মানে 3 মানে 3। এখন দেখো বেরিলিয়াম আর বুরন, এই দুইটার মধ্যে সবচেয়ে বেশি প্যাচ লাগে তোমাদের। দেখো বেরিলিয়াম সংখ্যাটা বড়, মানটা ছোট, তার মানে কত? 4। বুরন সংখ্যাটা ছোট কিন্তু সংখ্যাটা বড়, 5। মানটা মানে লেখাটা ছোট কিন্তু সংখ্যাটা হবে বড়। এই দুইটা খুব প্যাচ লাগে তোমাদের, এই যে গুল দিয়ে রাখলাম। তো এটার ক্ষেত্রে কি মনে রাখবা যে নাম বড় মান ছোট, মান ছোট নাম বড়, তাহলে 4, 5। আচ্ছা কার্বন দেখো, কার্বনের বিষয়টা তোমরা খেয়াল করো। কার্বনের মধ্যে কি আছে? 6, এই যে 6 6। আর কার্বন বলতেছো না, কার্বন, তাহলে কার্বন, এই যে দেখো এখানে কি আছে? ও আছে। কার্বনের মধ্যে কি আছে? ও আছে না? এভাবে যখন ক্রিকেটার বিরাট কোহলি যখন 6 মারে এভাবে হইস, তখন তুমি কি বলো? ওয়াও ওয়াও। এই যে দেখো ঠোঁটটা গোল হয়ে গেছে। কখন গোল হয়েছে? যখন 6 মারছে। তার মানে কি? কার্বনের মধ্যে ও আছে, গোল মানেই তো ও, তার মানে ও মানে কি? এই যে 6। ঠিক আছে, এখন দেখো নাইট্রোজেনকে আমরা বলবো নাইট্রোজেন্স। নাইট্রোজেনকে কি বলবো? নাইট্রোজেন্স। তাহলে এই যে দেখো দন্তস্ব আছে, তার মানে কি? এটা 7 মধ্যে দন্তস্ব আছে, 7 মধ্যে দন্তস্ব আছে। অক্সিজেন দেখো, অক্সিজেনের মধ্যে ও আছে। অক্সিজেনের মধ্যে কি আছে? অক্সিজেনের মধ্যে হচ্ছে ও আছে। অক্সিজেনের মধ্যে কি আছে? এই যে দেখো অক্সিজেনের মধ্যে কি আছে? ও আছে। আর 8 বাদাম কিভাবে? এই যে এইভাবে। তাহলে 8-এর মধ্যে ও আছে, তার মানে অক্সিজেন কত? 8। ওকে, ফ্লোরিন দেখো, ফ্লোরিন মানে কি? 9। এই ফ্লোরিন দেখো, ফ্লোরিন বাদামটা কিভাবে? এই যে এভাবে ফ্লোরিন। আমি এই উপরের গুলি মুছে দিচ্ছি যে তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে রে ভাই। এই যে ফ্লোরিন, তো ফ্লোরিন বানাম কিভাবে? ফ্লোরিন, RINE। আর 9 বানাম কিভাবে? এই যে 9, NINE। এই যে দেখো তো NE আর NE মিলছে কিনা, তার মানে ফ্লোরিন কত? 9। তারপরে নিয়ন দেখো, নিয়নের ইংরেজি কিভাবে? নিয়ন। আচ্ছা, এখানে আছে 10, TEN। এই যে দেখো তো N আর N মিলছে কিনা? মিলছে, তার মানে নিয়ন মানে কি? 10। আচ্ছা, তারপরে দেখো সোডিয়াম, এটা কি? সোডিয়াম, এটা কি? সোডিয়াম। এখন খেয়াল করো, সোডিয়ামটা আমরা এখন মনে রাখবো না, কারণ দেখো সোডিয়ামের ব্যবহারটা সবচেয়ে বেশি। তোমার এটা এনমেই খেয়াল থাকবে, সোডিয়াম মানে 11, তোমার এটা এনমেই খেয়াল থাকবে। তুমি 3বার বলো সোডিয়াম 11, মাথায় ক্লিয়ার। এখন দেখো ম্যাগনেসিয়ামের বিষয়টা তুমি কিভাবে মনে রাখবা। আচ্ছা, ম্যাগনেসিয়াম মানে কত? ম্যাগনেসিয়াম মানে হচ্ছে 12। কি? ম্যাগনেসিয়াম মানে কত? 12। এখন তুমি একটা কাজ করো, ম্যাগনেসিয়াম না বলে তুমি এটাকে ম্যাগনেসিরাম বলো। তোমার মাথায় কিন্তু আছে এটা ম্যাগনেসিয়াম। এই যে ম্যাগনেসিরাম বলার ফলে কি হচ্ছে? এই যে অন্তঃস্তরটা আর এই যে 12 অন্তঃস্তর, তার মানে ম্যাগনেসিয়াম কত? 12। তারপরে দেখো অ্যালুমিনিয়াম, কি? অ্যালুমিনিয়াম কত? 13। আচ্ছা, এটা মুখস্থ করে ফেলবা। আমরা মুখস্থ তোমাকে করাচ্ছি কয়টা? 2টা, সোডিয়াম আর অ্যালুমিনিয়াম। সিলিকন দেখো, সিলিকনের সাথে একটা জিনিস মিলে যায়, সিলিকন 14। এই যে সিলি 14, এভাবে কিন্তু মিলে যাচ্ছে, মানে একটা বিষয় আছে 14 সিলিকন, এভাবে কিন্তু মিলে যাচ্ছে, মানে তোমার বয়েজের সাথে কিন্তু এই জিনিসটা মিলে যাচ্ছে। সিলিকন মানে কত? 14। আচ্ছা, এই যে ফসফরাসকে আমরা ফসফরাস না বলে ফসফরাস বলি।
সমস্যা কি? সমস্যা নাই তো। এই যে ফসফরাস বললাম, 15 বানাম কীভাবে? এই যে 15, তার মানে এই যে প আছে, ঠিক আছে। সালফার, সালফার, এই যে দেখো সালফার, সালফার, খেয়াল করো, সালফার মানে কি? 16, সালফার মানে কত? 16। আচ্ছা, ক্লোরিন, দেখো এটা আমি মুছে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার জন্য, তাহলে ইজি হবে বিষয়টা। সালফার কত? সালফার হচ্ছে 16, এটা মুখস্থ করে ফেলবা। তাহলে তোমাকে আমি 16 মুখস্থ করতে দিলাম, আমি মুখস্থ করতে দিলাম হচ্ছে 11, আমি মুখস্থ করতে দিলাম হচ্ছে 13। আচ্ছা, ক্লোরিন কত? ক্লোরিন হচ্ছে 17। ক্লোরিন কত? ক্লোরিন 17। আর আর্গন যে 18, এই যে দেখো এইটাও মুখস্থ করতে দিলাম। এই যে 18-র মধ্যে কি আছে? এই যে আ আছে, এই যে আ আছে। তার মানে তুমি বেসিক্যালি মুখস্থ করতেছো কয়টা? সোডিয়ামটা, অ্যালুমিনিয়ামটা, সালফারটা, ক্লোরিনটা। তাহলে সোডিয়াম কত? সোডিয়াম হচ্ছে 11, অ্যালুমিনিয়াম কত? অ্যালুমিনিয়াম হচ্ছে 13, তারপরে হচ্ছে তুমি মুখস্থ করতেছো সালফার, সালফার হচ্ছে কত? 16, তারপরে তুমি মুখস্থ করতেছো হচ্ছে ক্লোরিন, ক্লোরিন হচ্ছে কত? 17। এই 4টা মুখস্থ করতেছো, আর ওইগুলি দেখো সিস্টেমে মিলে যাচ্ছে, সিস্টেমে কোনো ছন্দ লাগছে না, কোনো গান লাগছে না। তুমি আরেকবার ভিডিওটা দেখে নোট করে নিজে নিজে একটু খাতায় দাগায় পড়ো, দেখবে এগুলো তোমার কাছে দুধ কা দুধ পানি কা পানি মনে হবে, ঠিক আছে। তারপরে দেখো আমরা একটা নতুন টপিক দেখব, সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস এবং মৌলের ধর্ম। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি তোমাদের এখানে অনেক পেছানো পোছানো কথা লেখা, আমি তোমাদের সহজভাবে একটা জিনিস বলে দিচ্ছি, সোজা কথা। এখানের মেইন কথা হচ্ছে স্থিতিশীলতা অর্জন। কি? স্থিতিশীলতা অর্জন। মনে রাখবা, প্রত্যেকটা মৌলই চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে, প্রত্যেকটা মৌলে, কারণ নিষ্ক্রিয় গ্যাসগুলি সবচেয়ে স্থিতিশীল। এখন কিভাবে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে, এইটার জন্য কিছু কারিকুলাম আছে, এই কারিকুলামগুলো এখানে আলোচনা করছে। তুমি আলোচনা থেকে কিছুই বুঝবা না, তোমাকে এইটা বুঝাইয়া দিলে তুমি বুঝে যাবে সব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পার্টটা, আমার কথা বুঝো, আগে বুঝো। এই যে দেখো সোডিয়াম আসতেছে, এই যে হচ্ছে সোডিয়াম। শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে সোডিয়াম, এই সোডিয়ামটা হচ্ছে ধাতু। এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই যে একটা ইলেকট্রন ছাড়ছে, সে কার মতো হয়ে গেছে? নিয়নের মতো হয়ে গেছে। নিয়ন তো একটা নিষ্ক্রিয় গ্যাস। আবার দেখো ফ্লোরিন, ফ্লোরিন কত? ফ্লোরিন হচ্ছে 9। ও যদি একটা ইলেকট্রন দান মানে গ্রহণ করে, ফ্লোরিন তো 9, এও দেখো নিয়নের মতো হয়ে গেছে। তাহলে নিষ্ক্রিয় গ্যাসের মতো হইল কি না? হয়ে গেছে তো। তার মানে কি হলো? যে সোডিয়াম আর ফ্লোরিন যুক্ত করছে, এখানে সোডিয়াম আর ফ্লোরিন যুক্ত করছে, এই যে দেখো সোডিয়াম ফ্লোরাইড। তার মানে সবার টার্গেট হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিয়ে হয় সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে, অথবা ইলেকট্রন গ্রহণ করে সে নিষ্ক্রিয় গ্যাসের মতো হবে। তো ইলেকট্রন ছেড়ে দিলে হয় প্লাস, ইলেকট্রন গ্রহণ করলে হয় মাইনাস। তার মানে এই দুইটা প্লাস মাইনাস সবচেয়ে স্থিতিশীল অবস্থা, যার কারণে এই যে এ কি? এ হচ্ছে ধাতু, এ একটি ইলেকট্রন ছেড়ে দিছিল, আর ফ্লোরিন সেই একটি ইলেকট্রন গ্রহণ করছে, এই যে গ্রহণ করছে, তার মানে এ প্লাস, এ হচ্ছে মাইনাস, এইরকম একটা যৌগ তারা গঠন করেছে। এখন দেখো তোমাদের কাজ কি? সবগুলিতে পারবা। এই যে কার মতবাদ কি? এই যে কার মতবাদ কি? একটাও তো বাইরে আসে না। এই যে দেখো, একটি পরমাণুতে ইলেকট্রন প্রোটন চিত্র এঁকে দেখাও। নাইট্রোজেনের পারমাণু ইলেকট্রন সংখ্যা কত? চিকিৎসা এবং কৃষিক্ষেত্রে আইসোটোপের বাবা। পরমাণু কেন আয়নে পরিণত? এই যে ইলেকট্রন দান গ্রহণের ফলে। ক্যাটায়ন এবং অ্যানায়ন কীভাবে তৈরি হয়? ইলেকট্রন দান গ্রহণের ফলে। তারপরে বলছে এই যে দ্বিতীয় কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথ কি? 2, 8, 18, 32। তার মানে দ্বিতীয় কক্ষপথে কয়টা থাকে? 8টা থাকে। এই যে দেখো রাদারফোর্ডের পরীক্ষা থেকে কী কী সিদ্ধান্ত নেওয়া যায়? এই সিদ্ধান্তগুলি নেওয়া যায় 1 আর 3, ঠিক আছে। এই বিষয়গুলি এখানে বলা হয়েছে। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, এই যে দেখো আমরা বলছিলাম এই যে তুলনামূলক পারমাণবিক গঠনের তুলনা, এই যে যেমন এটা রাদারফোর্ড, বোর, এগুলি নিয়ে এখানে আলোচনা হয়েছে। এই যে সক্ষম কিনা, এই যে যৌগ গঠনে সক্ষম কিনা, এই যে তোমাকে 18 মিলাইতে হবে, 18 মিলাইতে হবে, এই যে সবগুলি আমি এখানে দিয়ে দিয়েছি। বিগত বছরে প্রশ্ন যেগুলি আসছে সব তোমাকে হচ্ছে এখানে দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখো প্রশ্ন দিচ্ছে পরমাণু কখন চার্জ নিরপেক্ষ হয়, ভর সংখ্যা কাকে বলে, ঠিক আছে। জেট মৌলের নিষ্ক্রিয়তার কারণ কি, এটা আমি বুঝিয়ে দিই। এই যে জেট মৌল হচ্ছে 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের একটা স্তর, অর্থাৎ এই অবস্থায় ইলেকট্রন ত্যাগও করে না, ইলেকট্রন গ্রহণও করে না, ইলেকট্রন কোনো বিক্রিয়াও করে না, যার ফলে সে নিষ্ক্রিয় হয়ে যায়। এক্স এবং ওয়াই যৌগ গঠন করতে পারবে কি? হ্যাঁ, এই এক্স হচ্ছে সোডিয়াম, সোডিয়াম কিন্তু 11, সোডিয়াম একটা ধাতু। আচ্ছা,
আর এই ক্লোরিন হচ্ছে 17, আমরা পড়ে আসছিলাম, দেখছো কোনগুলি বেশি আসে, এই হচ্ছে একটা ধাতু, অবশ্যই তারা যৌগ গঠন করবে, এটা কি সোডিয়াম ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবেই হচ্ছে এই অধ্যায়টা নিয়ে আমরা আলোচনা করেছি। আশা করি কনসেপ্ট যদি বুঝো, কিভাবে প্রশ্নগুলি আসে এবং কিভাবে লিখতে হবে, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সকলকে অভিনন্দন এবং শুভেচ্ছা।